টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 160 রানের টার্গেট দিয়েও পার পেল না পাকিস্তান। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচটা হেরেছে বাবর আজমের দল। ডালাসে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ওভারে উইকেট হারায় পাকিস্তান। 9 রান করেই ফেরেন মোহাম্মদ রিজওয়ান। পরের ওভারে উসমান খানও ধরেন প্যাভিলিয়নের পথে। 98 রানেই 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 25 বলে 40 রান করেন শাদাব খান। 44 রান আসে বাবর আজমের ব্যাটে। শেষ পর্যন্ত শাহিন আফ্রিদি 16 বলে 23 রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 159 রান, যেটা টাই করে ফেলে যুক্তরাষ্ট্র এবং সুপার ওভারে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় স্বাগতিক দেশটা। এবারে টি-20 বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলছেন 8 ভারতীয় অভিবাসী। দলটাকে তাই মেন ইন ব্লুদের বি টিম বললে কি ভুল হবে? বাবর রিজওয়ানরা ব্যাট করতে নেমে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেভাবে নার্ভাস হয়ে পড়েছে এবং টেলেন্ডার শাহিন আফ্রিদির শেষ বেলার ফিনিশিং টাচে মোটামুটি একটা অবস্থায় পৌঁছেও ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে। তাতে প্রশ্ন উঠছে ওরা ভারতের বিপক্ষে কী করবে। এই এমন আপসেটটা বাকি দলগুলোকে কি বার্তা দিচ্ছে? আজকের খেলাযোগের শুরুতে সেই আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, স্বাগত আপনাকে খেলাযোগে। সেই সাথে শুভ সকাল। পাকিস্তান ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড কাপে কখনো জিততে পারে না, এরকম একটা জিততে পারে না বা জিততে পারবে না এরকম একটা আলোচনা আছে। সেরকম যদি বলি যে 8 ভারতীয় নিয়ে অভিবাসী নিয়ে খেলছে যে দলটা, সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেও পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে এসে হেরে গেল। এই বিষয়টা আসলে এই মুহূর্তে কি বার্তা দিচ্ছে? খালেদ, ধন্যবাদ। শুভ সকাল। খালেদ, দেখুন, যখনই আমরা টি-20 নিয়ে আলোচনা করি তখনই আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে এখানে কোনো ছোট দল বড় দল বলে কোনো দল নাই। যে কোনো দলই যে কোনো দিন ভালো খেলতে পারে এবং সেটারই কিন্তু প্রমাণ আমরা প্রায় দেখছি। যে কোনো কয়টা খেলা হয়েছে সেই কয়টা খেলাতেই দেখেছি বড় দল বলে আমরা যাদেরকে পরিচিতি পাই, টেস্ট দল বা ওয়ানডেতে ভালো দল, তাদের প্রায় কাছাকাছি এসে অনেক দল, ছোট দল যাদেরকে আমরা বলছি নতুন করে এসছেন, তারা কিন্তু অনেকেই অনেক কাছাকাছি এসে হেরেছেন। যুক্তরাষ্ট্র ইজ এ বিগ প্যাক অফ সারপ্রাইজ এইবারের খেলার জন্য। তারা প্রথম চমকটা দিয়েছে আমাদের সাথে সিরিজ খেলায়। এরপরে তারা পরবর্তীতে কানাডার সাথে যে খেলাটা খেলেছে সেখান থেকে আমরা কিন্তু অনুমান করে নিচ্ছিলাম যুক্তরাষ্ট্রের দলটা অনেক উজ্জীবিত এবং তারা তাদের হোম গ্রাউন্ডে খেলে বেশ খানিকটা অভ্যস্ত এবং ওইখানে তারা ভালোই খেলবে। একইভাবে যদি আপনি ধরতে চান পাকিস্তানের কথা, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গাগুলো যদি আপনি ফলো করে থাকেন, আপনি দেখবেন পাকিস্তান দলটা নিয়ে অনেক সমালোচনা আছে তাদের ভিতরে, যেমনটা আমাদের দলটাকে নিয়েও হচ্ছে বিকজ অফ দেয়ার রিসেন্ট পারফরমেন্স। বাট যদি আপনি ভারতীয় দলের কথা দেখেন, ভারতীয় দলটা কিন্তু সত্যিকার অর্থে যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, দে আর ওয়ান অফ দি টাফেস্ট টিম, দে আর ওয়ান অফ দি বেস্ট টিম। এটাতে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। বাট প্রতিদিন সবাই ভালো খেলছেন তেমনটা কিন্তু না। লাস্ট খেলাতে কোহলি তেমনটা করতে পারেন না, বাট অনেকেই ভালো খেলছেন। সেই খেলাগুলোর সবকিছু মিলিয়ে যখন আপনি চিন্তা করবেন, আমিও যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমিও বলবো যে ভারতীয় দলটা এখন পাকিস্তানের দলের থেকে বেশ খানিকটা এগিয়ে আছে এবং তারা অনেক শক্তিশালী দল। এবং তার উপরে আমরা দেখছি যে ভারতীয় দলকে কিছুটা বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। একই মাঠে তারা খেলছেন, তারা অভ্যস্ত হয়ে যাচ্ছেন, যেটা নিয়ে অনেক কমপ্লেন হচ্ছে খেলার মাঠে যে পিচ গুলা ইজ নট অ্যাজ পার টি-20 গেম এবং এইখানে প্লেয়াররা অনেকে ভয় পাচ্ছেন অনেক সময় খেলতে বিকজ বল আনইভেন বাউন্স হচ্ছে। ইভেন আমরা দেখেছি যে, এবং রিপোর্টও দেখলাম যে সাউথ আফ্রিকান টিম যে ড্রপ ইন পিচে প্র্যাকটিস হয় সেখানে তারা বোলার দিয়ে প্র্যাকটিস করেন নাই, তারা হ্যান্ড থ্রো বল দিয়ে প্র্যাকটিস করেছেন, কারণ দে ওয়ার অ্যাট রিস্ক যে এখানে বল আনইভেন বাউন্স করে প্লেয়াররা ইনজুরি হতে পারে। সবকিছু ছাপিয়ে সবকিছু মিলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা একটা বিগ হাইপ এবং এই হোঁচটটা যে পাকিস্তান খেয়েছে এটা কিন্তু কুড অলসো রিয়াক্ট, তাদের ভিতরে একটা রিয়াকশন আসতে পারে যে দে হ্যাভ টু ডু মাচ বেটার দ্যান হোয়াট দে হ্যাভ ডান। ওই জন্য তখন দেখা যাবে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা ইজ বিকামিং এ ডিফারেন্ট ডাইমেনশনে খেলাটা হয়ে যাবে এবং তারা অনেক ভালো খেলবে। বাট আপনি আমাকে যদি রিসেন্ট পারফরমেন্স সবকিছু মিলিয়ে যদি আপনি আমাকে বলেন,
আমি অবশ্যই বলবো যে ভারতীয় দলটা অনেকটা এগিয়ে আছে নিঃসন্দেহে, পাকিস্তান অর্থাৎ দল থেকে। যেটা আসলে আপনি বলতে চাচ্ছেন ইমরোজ আহমেদ, যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে এত বেশি হাইপ, সেখানকার হোটেল ভাড়া 700, 800, 1000 গুণ পর্যন্ত বেড়ে গেছে 9 তারিখে যে ম্যাচটা রয়েছে। কিন্তু সিচুয়েশন, বাস্তবতা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ভারতের যে দলটা এবারের বিশ্বকাপে খেলতে এসেছে সেটার সাথে পাকিস্তানের দলটার অনেক বেশি পার্থক্য, এবং ম্যাচটা একপেশে হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনের খেলাটাই আসলে আলটিমেটলি বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তারা ইউএস এর কাছে হেরেছে। এর ফলে কি ইউএস এর ক্ষেত্রে বাংলাদেশ যে হারলো তাদের কাছে সিরিজ, সেটার কারণে যে হারে শান্তদের সমালোচনা করা হচ্ছিল, বাংলাদেশ দলকে তুলোধনা করা হচ্ছিল, সেটা কিছুটা কমে আসবে কিনা, বা একটা আতে ঘা লাগার মতো ব্যাপার, এতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে একটা দেশ, তারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে গেছে, এই বিষয়টা একটু কমে আসবে কিনা? হ্যাঁ দেখুন, ক্রিকেট কারা ফলো করছি আমরা যারা, এবং আমাদের যারা দর্শক আছেন তারা সবাই ফলো করে, আমি শিওর বলে দিতে পারি ইউএস এর ক্রিকেট খুব মিনিমাম লোকজন ফলো করেছেন। আমি আমাদের একজন এক্স ক্রিকেটার গোলাম নওশীর প্রিন্সের সাথে কথা বলছিলাম বেশ কিছুদিন আগে। উনি আমাকে আগাম বার্তা দিয়েছিলেন যে ইউএস এর দল ইজ ভেরি স্ট্রং দল, এবং তারা লোকালি খুবই ভালো খেলছেন, যে কোনো দুর্ঘটনা হতে পারে। এবং খেলার 2 দিন আগেও তার সাথে আমি কথা বলছিলাম, তেমনটাই হয়েছে। আমরা ধরেন আবেগতাড়িত হয়ে অনেক কথা বলি, বাট বাস্তবতা হচ্ছে এটা সত্য যে আমরা টেস্ট প্লেইং নেশন, আমরা কেন টি-20-তে তাদের সাথে হারলাম। আসলে ইউএস এর যারা ক্রিকেট খেলছেন তারা টি-20 খেলাটা যথেষ্ট ধাতস্থ হয়েছেন এবং যথেষ্ট ভালো খেলছেন, যেই কারণে তাদের সম্বন্ধে আমাদের ধারণা ছিল না বলেই আমরা প্রিকনসিভ আইডিয়া নিয়ে আমরা কিন্তু বলেছি যে আমাদের দলটাই তাদের সাথে জিতার কথা। আমি আপনাকে একটু আগেই বলছিলাম টি-20-তে 2 দলের পার্থক্য খুবই কম। আর যখন আপনি এত দূর উড়ে গেছেন খেলতে বাংলাদেশ দলটা, আমাদের দলটার ভিতরে কিছু অস্থিরতাও আছে, এটা আমি সবাই জানি। যেমনটা হচ্ছে আমাদের ওপেনিং স্লটে তারা পারফর্ম করতে পারছেন না। সৌম্য সরকারের ইনক্লুশন নিয়ে অন্ততপক্ষে আই হ্যাভ লট অফ রিজার্ভেশন। কারণটা হচ্ছে, ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে উনি ধারাবাহিক না, ওনার অনেক টেকনিক্যাল ফল্ট আছে, কিন্তু তারপরেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে। হয়তো আমাদের কোনো রিসোর্সেস নাই, সবকিছু ছাপিয়ে দলটা যখন গেছে, দলটা ওয়াজ নট ইন এ দ্য বেস্ট ফর্ম। এবং আপনার দলের অধিনায়ক যাওয়ার আগে বলে যাচ্ছেন আপনারা কোনো ভালো কিছু আশা করেন না আমরা এই টি-20-তে। আতুরা সিং কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, তার মানে হচ্ছে দলটাকে যে আপনি উজ্জীবিত করবেন তেমনটা কিছু আমরা দেখি নাই। আমরা উই ওয়্যার আন্ডারমাইন্ড। জি, আমরা সেখান থেকে আমরা আমি আসলে বলবো, দেখতে চাই এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশ দলের বর্তমান অবস্থাও একটু জানবো, আর সেই বিষয়টাও আলোচনা করব। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা রয়েছে বাংলাদেশে, সেটাও নিশ্চয়ই এই পাকিস্তান, ভারত, ভারতের বি টিম বা যুক্তরাষ্ট্র, এইসব আলোচনা ছাপিয়ে নিশ্চয়ই সেটা উঠে আসবে, সেই আলোচনায় যাব। তবে তার আগে, কিছুক্ষণ আগে সহকর্মী নাহিয়ান বিন জসিম যুক্তরাষ্ট্রের ডালাস থেকে একটি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের কাছে, সেই প্রতিবেদনটা এক নজর একটু দেখে আসবো। ম্যাচের আগের দিন ব্যাটিং স্টাইল দেখে নেটের ওপারের ব্যাটসম্যানকে না চেনার কোনো কারণ নেই, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু যিনি শান্তকে টিপ দিচ্ছেন তিনি কে? খটকা লাগতেই পারে, না ভুল দেখেননি। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসই শান্তকে ধরিয়ে দিচ্ছেন খুঁটিনাটি। লম্বা সময় ধরে নেটের এক পাশে একান্তে শান্তকে ব্যাটিং নিয়ে স্পেশাল ক্লাস নিয়েছেন বোলিং কোচ। একটাই কারণ, ম্যাচের আগের দিন গুরুত্বপূর্ণ সেশনে নেই হেড কোচ। বোলিং কোচের সঙ্গে হলেও নাজমুল হোসেন শান্ত কিন্তু ঠিকই নিজেকে ফর্মে ফেরাতে, ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টাটা করছেন। ম্যাচের আগের দিন গুরুত্বপূর্ণ, সেটা টার্ফে হতে পারে, তারপর নাজমুল শান্ত কিন্তু নিজেকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনেও অফ ফর্মে থাকা লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকারদেরকে দেখা যায়নি বাংলাদেশ দলের অনুশীলনে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহ কিন্তু এই বিশ্বকাপ শুরুর আগের দিন দলের সঙ্গে নেই। 6 জন ক্রিকেটার এসেছেন, এর মধ্যে হয়তোবা 3 জন মূল একাদশে থাকবেন, বাকি 3 জন থাকবেন না। তারপরও এই প্র্যাকটিস সেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। কিন্তু হেড কোচ এই এসির বাতাসেও দলের সঙ্গে, ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে কিংবা তাদেরকে ছন্দে ফেরাতে কিংবা তাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে আসেননি এই মাস্টাং ক্রিকেট একাডেমিতে। ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের পর ছিল ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্সও, কিন্তু টাইগাররা মূল ভেন্যুর প্র্যাকটিস পাল্টে ফেলায় শান্তকে তড়িঘড়ি করে প্র্যাকটিস শেষ করে ছুটতে হয়েছে প্রায় 30 মাইল দূরে।
যেখানে এসে শান্ত ম্যাচের আগে দলের প্রস্তুতির কথা জানালো। রিসেন্টলি খুবই সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় লাগছে সবাই 100% দিচ্ছে এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি করেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাদের মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছেন। টপ অর্ডার নিয়ে মহা দুশ্চিন্তা। হেড কোচ না থাকলেও স্পিন কোচ কাজ করেছেন তানজিদ তামিমের ফুটওয়ার্ক নিয়ে। পা একটু আগে ভাগেই চলে যাচ্ছে তামিমের, ফুটওয়ার্ক ঠিক করতেই তার স্পেশাল ক্লাস নিয়েছেন মুস্তাক আহমেদ। টাইগারদের প্র্যাকটিস সেশনে যখন ঠান্ডা বাতাস বইছিল তখন গ্র্যান্ড প্রেরির প্র্যাকটিস ভেন্যুতে রোদের প্রচন্ড উত্তাপ। বাংলাদেশ দল এসিতে প্র্যাকটিস করেছে ম্যাচের আগের দিন। ঠিক বিপরীত চিত্র শ্রীলঙ্কার। দেখতেই পাচ্ছেন পুরো দল কতটা উৎফুল্ল, কতটা উচ্ছ্বসিত, এক সুতোয় গাথা। বাংলাদেশ দল যেখানে এসিতে প্র্যাকটিস করছে সেখানে শ্রীলঙ্কা দল একেবারেই প্রচন্ড রোদের মাঝে এসে লম্বা সময় ধরে অনুশীলন করছে। ম্যাচের আগেই যখন কিনা ব্যাটিং বোলিং অনুশীলন করা দরকার, সেখানে ওই অনুশীলন শুরুর আগে তারা লম্বা সময় ধরে ফুট ভলিবল ফান অ্যাক্টিভিটিস বলা চলে আসলে, ক্রিকেটাররা যখন মূল প্র্যাকটিসে ঢুকে তার আগে করে থাকে, সেটাও প্রায় 1 ঘন্টা ধরে করছে। এরপর বোলিং ব্যাটিং সবকিছু তো আছেই। তাদের কোচ তিনিও মাঠে আছেন, 1-to-1 সবার সঙ্গে কথা বলছেন, রণকৌশল সাজাচ্ছেন। বাংলাদেশের একেবারেই বিপরীত চিত্র। লঙ্কা বাংলা ক্ল্যাশে টাইম আউট বিতর্কের পর নতুন উত্তাপ লেগেছে। ডালাসের গ্র্যান্ড প্রেরিতেও তেমন একটা উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার অপেক্ষা। গ্যালারি থাকবে একেবারে কানায় কানায় ভরা। নাহিয়ান বিন জসিম, ৭১, ডালাস, যুক্তরাষ্ট্র। সহকর্মী নাহিয়ান বিন জসিমের প্রতিবেদনটা দেখে নিয়েছিলাম ইমরোজ আহমেদ, এবং নাহিয়ান যে প্রতিবেদনটা আমাদেরকে পাঠিয়েছেন সেখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখতে পেলাম। ম্যাচের আগের দিন অপশনাল ট্রেনিংয়ের অপশন রাখা হয়েছে, যেখানে কোচ হাথরু সিংহে আসেননি, বেশিরভাগ ক্রিকেটার আসেননি, যাদেরকে নিয়ে অনেক সমালোচনা সেই সৌম্য লিটন আসেননি, শান্ত এবং তানজিদ তামিমকে দেখা গেছে। 6 জন ক্রিকেটারের আবার 3 জন ক্রিকেটারই শুধুমাত্র হয়তো বা একাদশে থাকবেন। এই যে সিচুয়েশন, এবং আয়োজকদের পক্ষ থেকে ম্যাচ ভেন্যুতে আউটডোরে প্র্যাকটিসের ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, কিন্তু সেই ফ্যাসিলিটিটা ব্যবহার না করে এসি ইনডোরে তারা প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিয়েছেন। এই যখন পরিস্থিতি, সেই জায়গা থেকে একটা দলকে তারা যে অনেক বেশি উজ্জীবিত ম্যাচের আগে, সেটা বোঝার আসলে উপায় কি, বা আদৌ তারা উজ্জীবিত কিনা? দেখুন, আপনার কথাতেই আপনার উত্তর আছে। আমি ধরে নিচ্ছি যে আমরা এতটাই উজ্জীবিত যে আমরা উই আর নট কেয়ারিং ফর আওয়ার প্র্যাকটিস, কারণ আমরা প্র্যাকটিসটাকে খুব হালকাভাবেই নিচ্ছি। এটা অবশ্য খালেদ, যে কোনো সময় টিম ম্যানেজমেন্ট যেটা আছে তারা অনেক সময় প্লেয়ারদের ক্লান্তির কথা চিন্তা করে, প্লেয়ারদের সময়ের ব্যবধানের কথা চিন্তা করে হালকা প্র্যাকটিস রাখতে পারেন। আমি সেটা নিয়ে হয়তোবা আমরা খুবই উদ্গ্রীব এখন আছি যে কেন প্র্যাকটিস করছেন না, কেন আসছেন না, বিকজ অফ বাংলাদেশ টিম নট ডুইং ওয়েল ইন দি এই সোকল আমাদের এখন পর্যন্ত যে ট্যুর চলছে এইটাতে। এটা যদি ভালো রেজাল্ট হতো আমরা হয়তো এটাকে নর্মালি ধরে নিতাম, কারণ আপনি যদি মনে থাকে এর আগে ওয়েস্ট ইন্ডিজের আমরা যখন ট্যুর করতে গিয়েছিলাম তামিম ইকবালের নেতৃত্বে, তখনও কিন্তু আমরা এরকম বৃষ্টি এবং নানা কারণে আমরা প্র্যাকটিস করতে পারি নাই, কিন্তু সেখানেও কিন্তু আমরা ঠিক ওইখানে যেয়ে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সিরিজটা জিতেছিলাম। প্র্যাকটিস অবশ্যই করা প্রয়োজন, এটা ম্যানেজমেন্টই নির্ধারণ করবেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কোচের বিভিন্ন সময় অ্যাবসেন্সটা আমি খুবই বিব্রত বোধ করি যখন আমি হাতুড়া সিংকে নিয়ে কথা বলি, কারণ উনি অনেক বিব্রতকর পরিস্থিতির এবং ভেরি কনফিউজিং অনেক কিছুর সৃষ্টিকর্তা। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা যখন দেখি আমাদের দলটা ভালো করছে না, তখনই কিন্তু আমাদের ধারণাটা জন্মায় কোচের রোল ইজ নট বিং প্লেড পারফেক্টলি, এবং অন্যরা যারা আছেন আমাদের দলটা এতটা খারাপ করবে তেমনটা হওয়ার কথা কিন্তু না। আমাদের দলে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু ল্যাকিংসটা কোথায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মনোনিবেশ, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় গেটিং ব্যাক টু ইয়োর কনফিডেন্স। এবং এই কনফিডেন্স এবং এই মনোনিবেশ করার মাধ্যমে যদি কনফিডেন্সটা আমরা ফিরে পাই, আমরা কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ দলটাকে একটা ডিফারেন্ট দল হিসাবেও কিন্তু দেখতে পারি। তখন হয়তো আমরা অনেকেই পজিটিভ আলোচনা আমরা করব, এবং শ্রীলঙ্কার সাথে যদি আমরা
আমাদের শক্তিমাত্রার পার্থক্যটা দেখি, আমরা খুবই মিনিমাম পার্থক্যে আছি। যদিও শ্রীলঙ্কাকে আমি হয়তো কোনো কোনো জায়গায় স্পেশালি ইন বোলিং কিছুটা এগিয়ে রাখবো। ব্যাটিং এ কিন্তু যদি আপনি বলেন আমাদের সামর্থ্য কিন্তু যথেষ্ট ভালো আছে। তবে সাকিব আল হাসানের উপরে আমরা যতটা নির্ভর করি, উনি কি ততটা আমাদেরকে দিতে পারছেন? ততটাকে ফিট আছে, নাকি উনি শুধু ওনার নামের ভারেই উনি কেটে যাচ্ছেন, ধারে হয়তো বা কাটছেন না? একইভাবে আমাদের শান্ত, লিটন এবং উপরে যারা খেলছেন তারা যদি একটুখানি ফর্মে আসেন, তাহলেও কিন্তু আমাদের দলটাকে আপনি একটা ভালো দল হিসাবেই জি, পরিচিতি পাবেন। সেই এবং জায়গা আমার সেই কাছে জায়গা মনে সেই হচ্ছে- জায়গা তো রয়েছে। আমরা আসলে ব্যাটিং নিয়ে অনেক বেশি আলোচনা করছি, স্পেশালি টপ অর্ডার নিয়ে অনেক আলোচনা করছি, যেখানে শান্ত, লিটন, সৌম্য তারা ব্যাট করছেন, চেষ্টা করছেন, পারছেন না বেশিরভাগ সময়। এই মুহূর্তে ব্যাট প্যাচটা একটু লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু বোলিং অ্যাটাকটার আসলে কি অবস্থা? তাসকিন আহমেদ ইনজুরিতে পড়েছেন, তিনি ফিরবেন কিনা সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে, বা ফিরলেও ফুল ফিট হয়ে ফিরতে পারবেন কিনা এই অল্প সময়ের ভেতরে, সেটা যেমন ফ্যাক্ট। ওদিকে শরীফুলও তো ছিটকে গেছেন। সো বোলিং অ্যাটাকে একটা বড়সড় ধাক্কা রয়েছে আমাদের। সেটা রিকভার করার জন্য স্পেশালি যে ভেন্যুতে খেলা হবে, প্রথমে মনে করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের ভেন্যুতে হয়তো বা স্পিনটা ধরবে, ড্রপ ইন পিচে দেখা গেল যে পেসাররা বাউন্স করাতে পারছেন এবং সেটা আবার আনইভেনও হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিংয়ের অবস্থানটা এই মুহূর্তে আসলে কি? দেখুন খালেদ, এটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্যের সংবাদ, যেটা হচ্ছে যে শরীফুল ইজ ইনজোর্ড। এবং মোটামুটি আমি গতকাল বা পরশুদিন হয়তো বা আমাদের চিফ সিলেক্টরের কথা শুনছিলাম ইন্টারভিউ, উনি বলছিলেন সম্ভবত শরীফুল ইজ আউট, তাকে কনসিডারই করা হচ্ছে না। কিন্তু তাসকিনের একটা সম্ভাবনা আছে ফিরে আসার। দেখুন, এই দুইজন বোলার আমাদের মেইন বোলার পেস বোলিং হিসাবে। এবং আপনি যদি ভারতীয় দলটার সাথে আমাদের প্র্যাকটিস ম্যাচটার কথা একটুখানি চিন্তা করেন, আমি আপনাকে এতটুকু বলবো যে ভারতীয় দল যে রান করেছে এবং তারা যেই ভাবে আমাদেরকে দাপিয়েছেন, এই জায়গায় কিন্তু আমাদের পার্ট টাইম বোলাররাই বল করেছেন বলে আমি মনে করি। আমাদের শরীফুল ছাড়া আর ওরকম রেগুলার বলার খুব কি বল করেছেন, এই কারণে কিন্তু তারা দাপিয়ে খেলেছে। আমরা কিন্তু ইদানিং কালের যত খেলা আমাদের দেখছি, এই জায়গায় আমরা কিন্তু দেখেছি আমাদের বোলিং ইউনিটটা ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের কনফিডেন্সটা আরো বেড়ে গেছিল যে আমাদের বোলিং ইউনিটটা ভালো, ব্যাটিং ইউনিটে উই হ্যাভ গুড পারফর্মার। বাট আমাদের কিন্তু এই জায়গাটায় আমরা একটা হোঁচট খেয়েছি। তাসকিন গেছেন, তাসকিন ফিট হবেন আমরা সবাই আশা করছি, এবং 4 ওভার বোলিং করার মতন সামর্থ্য তার থাকার কথা, এবং তিনি যদি থাকেন অবশ্যই তিনি তার শ্রেষ্ঠটা দিবেন। কিন্তু শরীফুলের হারানোটা, যিনি ইদানিং কালে টি-20-তে দারুণ বল করেছেন, এবং শরীফুলের এই অ্যাবসেন্সটা উইল বি এ ভেরি বিগ ব্লো ফর আস। এবং শ্রীলঙ্কার সাথে যখন আমাদের এই খেলাটা সেমিফাইনাল পর্যায়ে, বিকজ শ্রীলঙ্কাকে যদি আপনি হারাতে পারেন, আপনি কিন্তু বিরাট একটা চাপমুক্ত ভাবে সাউথ আফ্রিকার সাথে এবং পরবর্তী খেলাতে খেলতে পারবেন, যদি আমরা টার্গেট করি আমাদেরকে দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। কিন্তু শ্রীলঙ্কার সাথে হারার পরে কিন্তু খেলার ইকুয়েশনটা ডিফারেন্ট হয়ে যাবে যদি আমরা হেরে যাই। সেই কারণে এই খেলাতে আমাদের কমপ্লিট স্ট্রেংথ নিয়ে নামাটা খুবই জরুরি। আমরা কাউকে ছোট করছি না। যদি শরীফুলের অ্যাবসেন্স থাকে, হয়তো বা মাহমুদুল হাসানকে এখানে আনতে পারবেন কিনা ওনার রিপ্লেসমেন্ট হিসাবে, সেটা একটা দেখার বিষয় আছে। তাহলে হয়তো বা তাসকিন আর মাহমুদুল হাসান উইল লিড দি স্পেয়ার হেড করবেন আমাদের এই পেস বোলিং অ্যাটাককে। নিশ্চয়ই সেই জায়গায় একটু ইমরুজ আহমেদ একদম সংক্ষেপে একটু জানতে চাইবো সময় শেষ পর্যায়ে, সেটা হচ্ছে বাংলাদেশ দল আসলে ব্যাটিংয়ে খুব একটা ভালো করছে না, বা হাই স্কোরিং ম্যাচটা আসলে খুব বেশি কখনোই বাংলাদেশ ওইভাবে ভালো খেলে না। সেক্ষেত্রে উইকেট দেখছি আমরা, যতটা হাই স্কোরিং হওয়ার কথা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সেরকমটা মনে হচ্ছে না। সেটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট কিনা এই বোলিং অ্যাটাক নিয়েও? কিছুটা হয়তো বা শঙ্কামুক্ত আমরা থাকতে পারি, কারণ পিচ থেকে যখন আপনি বোলাররা স্পেশাল সহায়তা পাচ্ছে এবং টোটাল রান কম হচ্ছে, কিছুটা স্বস্তি থাকবেন। কিন্তু একইভাবে যখন অন্য দলের ভালো বোলাররা ভালো বোলিং করবেন, আমাদের জন্য কাজটা কিন্তু আরো কঠিন হয়ে যেতে পারে। সুতরাং এক সাইডে হয়তো অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু অন্য সাইডে আমাদেরকে চিন্তা করতে হবে উই হ্যাভ টু প্লে ভেরি স্টেডি গেম। আমাদেরকে ধরে সয়ে খেলতে হবে। অহেতুক রান রেটের কথা চিন্তা করে, স্ট্রাইক রেটের কথা চিন্তা করে যদি আমরা খেলাতে শুরু করি, আমার মনে হয় ওই জায়গাটা একটু ভুল হবে। রোহিত শর্মার একটা কথা আমার মনে পড়ছে, উনি বলছিলেন যে এইরকম পিচে যখন আমরা খেলবো তখন আমাদের কিন্তু ধরে সয়েই খেলতে হবে, অভ্যস্ত হয়ে তারপরে যেতে হবে। এই জায়গাটা যদি একটু আমরা মনোনিবেশ করি, খালেদ, আমি আশা করতে চাই শ্রীলঙ্কার সাথে আমরা উই উইল ডু গুড, এবং এরপরেই হয়তো বা বাংলাদেশ টিম একটু ভালোভাবে ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে বলবো উই আর ক্যাপাবল, লেট আস হোপ অ্যান্ড প্রে
যে আমরা এই জায়গাটায় ভালো করতে পারি এবং শ্রীলঙ্কার সাথে নিঃসন্দেহে সামর্থ্যটা রয়েছে, কিন্তু সেই সামর্থ্যটা আসলে কতটা বাংলাদেশ দল কাজে লাগাতে পারবে সেই বিষয়টা জানার অপেক্ষা থাকলো। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ আগামীকাল এই সময় এতক্ষণে হয়তোবা মাঠে নেমে যাবে এবং সেই জায়গায় বাংলাদেশের জন্য শুভকামনা থাকছে। ইমরোজ আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা চলছিল বাংলাদেশ দলের বর্তমান অবস্থান, পাকিস্তান যে ইউএস এর বিপক্ষে হেরে গেছে সেটা কেন হলো সেই ব্যাখ্যা বিশ্লেষণও চলছিল। এতক্ষণ চলছে খেলাযোগ, ফিরছি একটু পরেই ৭১-এর সাথেই থাকুন।